গিটার হচ্ছে এখন হচ্ছে। এই যে দিস ইজ দ্য ফর্মুলা টার্গেট সেল না, দিস ফর্মুলা টার্গেট সেল ফিক্সড এক্সপেন্স প্লাস প্রফিট ডিভাইডেড কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। ওকে, fixed expense 2,40,000, profit 90,000, CM per unit 15 টাকা। This is the 22,000 unit sale. যদি আমরা 22,000 ইউনিট সেল করি তাহলে আমাদের প্রফিট অর্জন হবে 90,000, 90,000 টাকা প্রফিট অর্জন হবে যদি আমরা সেল করি 22,000 ইউনিট। জাস্ট ইউ মেমোরাইজ ফর্মুলা, ইউ হ্যাভ টু মেমোরাইজ ফর্মুলা fixed expense plus profit divided CM per unit. CM per unit. Then you put it the figure or value. Fixed expense, profit, CM, everything are settled here. You just put it and calculation. You understand or not, please anyone? Understand or not, please? স্যার আরেকবার একটু বলবেন? You have to memorize the target sales. যখন বলা হবে যে এই টাকা, এত টাকা প্রফিট অর্জন করতে হলে কত ইউনিট সেল করতে হবে, তখন আমাদের টার্গেট সেলস এর ফর্মুলাটা মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। ঠিক আছে, টার্গেট সেলের ফর্মুলাটা কি? ফিক্সড এক্সপেন্স প্লাস প্রফিট ডিভাইডেড কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। ঠিক আছে, জি স্যার, ঠিক আছে। এখন দেখেন ফিক্সড এক্সপেন্স, প্রফিট এগুলো আমাদের মেন অঙ্ক আছে কিনা, ইউ জাস্ট চেক। ফিক্সড এক্সপেন্স 2,40,000 টাকা, and CM per unit, how much? CM per unit, how much? CM per unit, how much? Please, anyone? CM per unit, you know, CM টা how we find out CM? CM টা কিভাবে বের করি আমরা, বলেন তো একজন? Anyone, please answer the questions. How we can determine the CM? No memorize? CM is equal to sales minus variable expense. CM is equal to, সেল CM is মাইনাস equal, ভেরিয়েবল কস্ট। yes. This may be total figure, this may be per unit figure. Okay. Anyone you can recognize, anyone you can determine. তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি ইউনিটে বের করতে বলা হয় তাহলে পার ইউনিটটা নিব আমরা। ঠিক আছে, আর পার ইউনিটটা নিতে যদি ইউনিটে বলা হয় পার ইউনিট নিতে হবে। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে ইউনিট, কত ইউনিট সেল করতে হবে, পার ইউনিট সিএম কত, হাউ মাচ পার ইউনিট সিএম? প্লিজ এনিওয়ান? 45। 45 variable expense and sales 60, then how much CM? Please anyone? Please. স্যার বুঝি না, এটা কি আমরা কি টোটাল থেকে কি পার ইউনিট বাদ দিব? 40। সিএম বের করার ফর্মুলা কি? স্যার 3 লাখ। You have to memorize CM. How we can determine CM? কিভাবে আমরা CM টা পাই? ফর্মুলা বলেন।
সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দাও। ইয়েস, স্যার সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। সিএম। এটা আমরা কি পার ইউনিটে নিব না টোটালি নিব? নিব কোনটাই নিব? পার ইউনিট। যখন ইউনিটের কথা বলা হবে তখন পার ইউনিট নিব। তো পার ইউনিট সিএম বের করেন। বের করেন পার ইউনিট সিএম বের করেন। কত হবে পার ইউনিট সিএম? হাউ মাচ? পার ইউনিট সিএম কত হবে? সেলস কত টাকা আছে? কি আমার কথা সেলস আছে 12 লাখ টাকা স্যার। হ্যাঁ? টোটাল টোটাল সেলস স্যার 12 লাখ টাকা, 20,000 ইউনিট। আরে বাবা, আপনি এখানে বের করছেন ইউনিটে, আবার টোটালে যাচ্ছেন কেন ভাই? জি স্যার। দুইটা দুই জিনিস না। টোটালে কখন বের করতে হবে, ইউনিটে কখন বের করতে হবে, এটা তো আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনি এখন ইউনিটে বের করছেন, তখন আপনি ইউনিট, যখন অঙ্কের ভিতরে ইউনিট চাইবে তখন ইউনিটে আপনাকে বের করতে হবে। ইউনিটে সেল কত আছে? 60 স্যার। 60 টাকা আছে। তো এ তো প্রথমত বুঝতে হবে ভাই, আপনার ইউনিটে 60 টাকা সেলস, আর ভেরিয়েবল এক্সপেন্স কত আছে ইউনিটে? 45 টাকা স্যার। 45 টাকা। সিএম কত হবে? তো 15। 15 টাকা। সিএম 15। ভেরি সিম্পল। এত সময় লাগলে তো হইবে না। তো আমাদের এখানে যদি বলা হয় ইউনিটে, তখন ইউনিট পার ইউনিট সেম এভাবে বের করতে হবে, হ্যাঁ? আচ্ছা, যদি বলা হয় যে এখানে তো বলা হয়েছিল মেন অঙ্ক, দিস ইজ দ্য মেন অঙ্ক, যে assume that next year manager on to the company to earn profit at least 90,000 টাকা, কমপক্ষে 90,000 টাকা তারা প্রফিট অর্জন করতে চায়, তাহলে সেল কত হবে? কত হবে? হ্যাঁ, হাউ মাচ ইউনিট, দেখেন, হাউ মাচ ইউনিট, হ্যাঁ। তো 90,000 টাকা প্রফিট অর্জন করতে হলে কত হাজার ইউনিট বিক্রি করতে হবে, বা কত ইউনিট বিক্রি করতে হবে। যখন ইউনিটি চাইবে তখন পার ইউনিটটা বের করতে হবে। যখন ইউনিটি চাইবে কি বের করতে হবে বলেন? পার ইউনিট। পার ইউনিট, এটা মনে রাখবেন কিন্তু। আচ্ছা, এখানে যদি বলা হয়তো ইউনিট, এখানে ইউনিট না বলে যদি বলা হয়তো হাউ মেনি টাকা বা সেলস বা রেভিনিউ, হাউ মেনি টাকা বা রেভিনিউ, তাহলে তখন টাকা বের আমরা করতে হতো। তখন আমরা কি নিতাম? সেম রেশিও নিতাম না সেম ইউনিট নিতাম? কোনটা নিতাম? রেশিও। রেশিও নিতাম। যখন সেল অথবা রেভিনিউ অথবা টাকার কথা বলা হবে তখন আমরা নেব রেশিও। যখন ইউনিটের কথা বলা হবে তখন আমরা নেব ইউনিট। ইউ হ্যাভ টু মেমোরাইজ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস, ওকে? কোনো অপশন, দেয়ার ইজ নো অপশন, ইউ হ্যাভ টু go on the line, okay? When try to find out unit, you have to unit. When try to find out revenue or টাকা, then same ratio, okay? Same ratio, okay? Same ratio কিভাবে বের করতে হয়? How we can determine the same ratio? Same ratio কিভাবে বের করতে হয়? এই ফর্মুলা মুখস্থ সেলস না? সেলস ইনটু 100, 100 থেকে গুণ দিব। আরে সেম রেশিও কিভাবে বের করতে হয়? এগুলো মুখস্থ করবেন না, পরীক্ষা শুধু বলেন অঙ্ক কঠিন হয়েছে, কঠিন হয়েছে। একটা মিনিমাম তো লেখাপড়া করতে হবে ভাই, তাই না?
একটু মিনিমাম তো আপনাদের মনে রাখতে হবে বা ফর্মুলা গুলো লিখে রাখতে হবে। এমনি এমনি যদি সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? চলবে না তো। সিএম রেশিও ফর্মুলাটা কি? এত ভাবে তো ওদিন এত চিল্লালাম এটা নিয়ে। সিএম রেশিওটা বলেন তো, খাতায় লেখা থাকে না? সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। সিএম রেশিও রে ভাই, সিএম রেশিও কিভাবে বের করতে হয়? সিএম রেশিও কিভাবে বের করতে হয়? তার লাস্ট সপ্তাহে আপনি বলছিলেন সিএম রেশিও বের করতে হলে সিএম ইনটু 100, যদি থাকে 100 দিয়ে আমরা গুণ দিব। আপনারা কি অঙ্কটা প্র্যাকটিস করছেন? যে ই লার্নিং এর দেওয়া আছে, ওটা কি দেখেছেন খুলে কোনোদিন? সিএম রেশিও কিভাবে আমরা বের করেছি? সি 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 সি, এভাবে বলে হবে? এই দেখেন, সিএম রেশিও কিভাবে বের করা আছে, ফর্মুলা কি দেখেন, দেখছেন? জি স্যার। সিএম রেশিও বের করার ফর্মুলা হচ্ছে সিএম ডিভাইডেড সেল। সিএম ইজ ইকুয়াল টু সিএম রেশিও ইজ ইকুয়াল টু সিএম ডিভাইডেড সেল। ঠিক আছে? ওকে, এখন দেখেন, এই যে সিএম আর সেল রেশিও বের করার ক্ষেত্রে আপনার দুইটা টোটাল ফিগারটাও নিতে পারেন, অথবা পার ইউনিটটাও নিয়েও বের করতে পারেন, তখন সেমই রেজাল্ট আসে। আপনি যে কোনো একটা নিতে পারেন। তো অনেক সময় আমরা পার ইউনিটটা নিয়েই, এই জন্য আমাদের ক্যালকুলেশন সুবিধার্থে। ঠিক আছে? তো সিএম আছে আমাদের এখানে 15 টাকা, আর সেল আছে 60 টাকা। 15 ডিভাইডেড 60 ইন্টু 100, এই যে 25%। এখানে সিএম রেশিও 25%। এই সেম রেশিও যদি আপনারা টোটাল নিয়ে বের করেন, তারপরও আপনাদের 25% আসবে টোটালটা নিয়ে যদি। টোটালের সেম টোটালের সেম কত হবে বলেন তো একদম, বলেন। কত হবে টোটালের সেম? আরে ভাই, সিএম টোটাল দিয়েও বের করা যায়, পার ইউনিটে বের করা যায়। আমি তো এই কথা জানি, সিএমটা বের করা যায়। টোটালটা যদি বের করেন তাহলে সিএম কত হবে বলেন তো একদম? টোটাল দিয়ে যদি আপনি সিএম বের করেন, কত হবে সিএম বলেন? স্যার টোটাল সিএম হবে স্যার 3 লাখ। কত? 3 লাখ স্যার। 3 লাখ? জি সিএম বের স্যার। করার ফর্মুলাটা কি? স্যার সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। টোটাল দিয়েও সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট বের করা যায়। যদি পার ইউনিটে বের করি, তাহলে সেম কত হবে? 15 স্যার। 15 টাকা। এখন সেম রেশিও বের করতে হলে আপনার উপরে সেম দিতে হবে, নিচে সেল দিতে হবে। এখন জি কোশ্চেন হতে স্যার। পারে আমরা কি টোটাল ফিগারটা নিব না পার ইউনিট দিয়ে নিব। এখানে যে কোনো একটা দিয়ে বের করা যায়। বিষয়টা ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। বিষয়টা ক্লিয়ার কি না? জি স্যার এই ক্লিয়ার স্যার। যখন সিএম রেশিও বের করবেন, টোটালটা দিয়েও বের করতে পারেন, পার ইউনিটটা দিয়েও বের করতে পারেন। তো আমরা অনেক সময় পার ইউনিট দিয়ে বের করি, যেহেতু ক্যালকুলেশনে সহজার্থে। ঠিক আছে? ওকে। আর যদি ইউনিটের কথা বলা থাকে, তখন সিএম পার ইউনিট নিতেই হবে। হ্যাঁ, যখন ইউনিটের কথা বলা থাকে। ঠিক আছে? ওকে। তো এখানে যে টার্গেট সেলস ইউনিট দেওয়া আছে, এখানে ইউনিট দেওয়া আছে বলে আমরা এখানে সিএম সিএম পার ইউনিট নিয়েছি। যদি এখানে বলা হতো টার্গেট সেল ইন টাকা, তাহলে আমরা নিচে কি লিখতাম? কি লিখতাম নিচে? বলেন।
যদি বলা হতো টার্গেট সেলস ইন টাকা, তখন আমরা কি লিখতাম ফর্মুলাটা? তখন স্যার আর ইউনিট হইতো না। হ্যাঁ, তখন আর ইউনিট হইতো না। তখন কি হতো? ইউনিটের পরিবর্তে কি হতো? ইউনিটের পরিবর্তে কি হতো তখন বলেন? আরে ভাই, আমি তো বলছি একটু মনে রাখেন, না লিখে রাখেন আমার কথা বলার সাথে সাথে। তখন হতো সিএম রেশিও। ঠিক আছে, বুঝতে পারছেন না? তখন কি হতো? সেম রেশিও। সিএম রেশিও। আর সিএম রেশিওটা বের করার ফর্মুলাটা কি? সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ। সিএম রেশিওর কথা বলতে আমি সিএম এর কথা তো বলিনি। সিএম রেশিও। একটা কথা আমি আপনাদের লিখছেও না, মনেও রাখবো না। বলেছি যে সিএম রেশিও বের করার ফর্মুলা আছে সিএম ডিভাইডেড সেল। এই কথাটা মনে বলতে পারছেন না কেন আপনারা? সমস্যাটা কি বলেন? তো এই সমস্যা বলেন। সিএম রেশিও বের করার ফর্মুলা হচ্ছে কি, সবাই লেখেন, খাতা কলম বের করে লেখেন এখন। কেউ লেখালেখি করবেন না, পড়াশোনা করবেন না, এবারে মনে থাকে এভাবে? আমরা তো স্টুডেন্ট ছিলাম। ক্লাস করার আগে মিনিমাম ওই যে ক্লাসগুলো হবে মিনিমাম 4-5 বার করে দেখে আসতে হয়। যে তা না হলে ক্লাসের সব কি আপনি বুঝতে পারবেন? ক্লাস করার আগে আপনাকে দেখতে হয়, যে গাড়ির ভিতরে বা অফিসে বসে একটু দেখতে হয়। দেখলে ক্লাসে এগুলো আবার দ্রুত মনে পড়ে। ঠিক আছে, তাহলে আমি যে এতক্ষণ ধরে বললাম এখনো মুখস্থ করেননি যে সিএম কিভাবে বের করতে হয়, সিএম রেশিও কিভাবে বের করতে হয়। তো বলেন তো, একদম সিএম কিভাবে বের করতে হয় আর সিএম রেশিও কিভাবে বের করতে হয় বলেন। বলেন, সিএম কিভাবে বের করতে হয় আর সিএম রেশিও কিভাবে বের করতে হয়, দুইটা বলেন। সিএম সিএম হইতাছে সেল থেকে টোটাল ভেরিয়েবল কস্ট বাদ। আর সিএম রেশিও হইতাছে সেল ডিভাইডেড, তারপর যেন কি বলেন স্যার? একটা দুইটা কথা নিয়ে আধা ঘন্টা চিল্লালাম, কিন্তু মনেই রাখতে পারছেন না। সিএম বের করা, সিএম বের করতে হয় সেলস মাইনাস ভেরিয়েবল এক্সপেন্স, এটা সিএম বেরোয়। আর সিএম রেশিও বের করতে হয় সিএম ডিভাইডেড সেল ইন্টু 100। এই যে দুটো লাইন, দুইটা লাইনে ছোট ছোট 4টা ওয়ার্ড আছে। এই আধা ঘন্টা ধরে মুখস্থ করতে পারলাম না আপনাদের, পেরেছি আমি? বলেন। এই 4টা ওয়ার্ড আমি ধরে এতক্ষণ ধরে চিল্লাচ্ছি। সিএম বের করতে হলে সেল মাইনাস ভেরিয়েবল এক্সপেন্স, সেল মাইনাস ভেরিয়েবল এক্সপেন্স সিএম, আর সিএম রেশিও সিএম ডিভাইডেড সেল ইন্টু 100। শেষ। এখন কথা হলো সিএম রেশিও যে আমরা উপরে সিএম দিই নিচে সেল দিই, যখন সিএম রেশিও বের করি উপরে সিএম দিই নিচে সেল দিব, এটা কোন ফিগার নেব? পার ইউনিটের নিব না টোটাল ফিগারে নিব? যে কোনো একটা নিতে পারেন আপনার ইচ্ছা মতো। আর যখন ইউনিটের কথা বলা থাকে, ইউনিট ইউনিট বের করতে হবে, তখন আমরা সিএম পার ইউনিট নিতেই হবে, এর কোনো অপশন নাই। এই 5-6টা ওয়ার্ড, এই 5-6টা কথা মনে রাখতে পারছেন না, তাহলে হবে? বলেন। ওকে। এটা হচ্ছে 4 নাম্বার, ঠিক আছে। 5 নম্বরে মার্জিন অফ সেফটি বের করতে বলা হয়েছে। কি বের করতে বলা হয়েছে?
5 নম্বরে বলা হয়েছে কি, রেফার টু অরিজিনাল ডাটা, কম্পিউটার কোম্পানিজ মার্জিন অফ সেফটি ইন বোথ টাকা এন্ড পার্সেন্টেজ। মার্জিন অফ সেফটি বের করতে বলা হয়েছে, কি বের করতে বলা হয়েছে? মার্জিন অফ সেফটি ফর্মুলা কি? Margin of safety is equal to total by actual sales minus break even sales. Total by actual sale minus break even sale, অরিজিনাল ডাটাকে অনুসরণ করে। অরিজিনাল ডাটা টোটাল বাই অ্যাকচুয়াল সেল কত ছিল? 12 লক্ষ টাকা। আর ব্রেক ইভেন সেল ছিল 9,60,000 টাকা। এখন মার্জিন অফ সেফটি হয়েছে আমাদের 2,40,000 টাকা। 2,40,000 টাকা। আর মার্জিন অফ সেফটি রেশিওটা কি? মার্জিন অফ সেফটি ডিভাইডেড সেল ইন্টু 100। মার্জিন অফ সেফটি 2,40,000 আর সেল আছে 12 লক্ষ, ইন্টু 100, 20%। মার্জিন অফ সেফটি আছে 20%। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? কথা বলেন। জি স্যার। ফর্মুলা মুখস্থ করে ওই অনুপাতে বসাবেন। তা 5 নম্বরটা দেখো, 6 নম্বরটা দরকার নাই, 6 নম্বরটা ভুলিয়ে ফেলবেন, দরকার নাই এটা আপনাদের। 7 নম্বরটা দেখি। In an effort to increase sales and profit, management is consider use the high quality speaker. ম্যানেজমেন্ট তারা হাই কোয়ালিটি স্পিকার ব্যবহার করবে। দ্য হাই কোয়ালিটি স্পিকার উড ইনক্রিজ দ্য ভেরিয়েবল কস্ট বাই টাকা 3 টাকা পার ইউনিট। যদি হাই কোয়ালিটি স্পিকারটা আমরা বিবেচনা করি, তাহলে আমাদের পার ইউনিট ভেরিয়েবল কস্ট 3 টাকা বেড়ে যাবে। বাট ম্যানেজমেন্ট কুড এলিমিনেট অন কোয়ালিটি ইন্সপেক্টর। কিন্তু এই ক্ষেত্রে ম্যানেজমেন্ট একজন ইন্সপেক্টরকে এলিমিনেট করে দেবে, একজন কোয়ালিটি ইন্সপেক্টরকে বাদ দিয়ে দিবে। হু ইজ পেইড দ্য স্যালারি অফ টাকা 30,000 পার ইয়ার, যাকে 30,000 টাকা প্রত্যেক বছর দেওয়া হয়। অর্থাৎ তারা সিদ্ধান্ত নিয়েছে যে বেশি প্রফিট অর্জন করার উদ্দেশ্যে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা হায়ার কোয়ালিটি স্পিকার নিয়ে আসবো। আর এই জন্য ভেরিয়েবল কস্ট পার ইউনিট বেড়ে যাবে। ঠিক আছে? ভেরিয়েবল কস্ট পার ইউনিট বেড়ে যাবে এবং সাথে তারা আরেকটা কাজ করবে যে একজন ইন্সপেক্টরকে বাদ দিয়ে দিবে, যাকে বেতন দেওয়া হয়তো 30,000 টাকা। ঠিক আছে? যেহেতু আমরা হায়ার কোয়ালিটি স্পিকার নিয়ে আসছি, এজন্য আমাদের ওই কোয়ালিটি পূর্ণ ইন্সপেক্টরের দরকার নেই, দেখাশোনা করার দরকার নেই। ইন্সপেক্টর এমনি এমনি আমাদের এটা সেল হবে। এজন্য the sales manager estimated the higher quality speaker would increase the annual sale by 20%। তারপর বলা হয়েছে এই হায়ার কোয়ালিটি স্পিকার নিয়ে আসা হলে আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিট 3 টাকা বাড়িয়ে দেবো। একজন যে স্টাফ থাকে, ইন্সপেক্টর থাকে, তাকে বাদ দিয়ে দিব। দিলে আমাদের সেলটা 20% বৃদ্ধি পাবে। কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 20% বৃদ্ধি পাবে। ঠিক আছে? এ নাম্বার কি বলা হয়েছে? অ্যাজুমিং দ্যাট চেঞ্জ আর মেড অ্যাজ ডিসক্রাইব অ্যাবভ, প্রিপেয়ার দ্য প্রজেক্ট কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট। একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলা হয়েছে ফরম্যাটে। একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলা হয়েছে ফরম্যাটে। ফরম্যাটটা কিভাবে? সেল থাকবে, তার থেকে মাইনাস করতে ভেরিয়েবল এক্সপেন্স, আমরা সিএম পাবো। সিএম এর সাথে মাইনাস করবো ফিক্সড এক্সপেন্স। তারপর আমরা নেট অপারেটিং ইনকাম পাবো। এই যে একটা ফরম্যাট, এই ফরম্যাটে সিকুয়েন্স ভাবে সাজানো একটা ফরম্যাট বলা হয়। এই ফরম্যাটে আমাদের দেখাতে বলা হয়েছে। আমরা সাতের এ নাম্বারটা দেখি। এই যে সাতের আমাদের অরিজিনাল সেল ছিল 20,000 ইউনিট। তাহলে এখন 20% যদি বৃদ্ধি পায় তাহলে 24,000 ইউনিট হবে। 24,000 গুণ 60, 14,40,000 পাই। অথবা আমাদের অরিজিনাল সেল ছিল 12 লক্ষ, 12 লক্ষকে 20% বৃদ্ধি করলে 14,40,000 হবে সেল।
ঠিক আছে। মাইনাস কত ভেরিয়েবল এক্সপেন্স। ভেরিয়েবল এক্সপেন্স এখানে দেখেন 11,52,000। 11,52,000 এখানে ভেরিয়েবল এক্সপেন্স। এটা কিভাবে পেয়েছে? আমাদের আমাদের ওই যে আগের দিনে একটা অঙ্ক দেখিয়েছিলাম, যে অরিজিনাল সেল যদি 12 লক্ষ হয় তাহলে অরিজিনাল ভেরিয়েবল কস্ট 9 লক্ষ, অথবা 1 টাকা। অতএব বাল্টি সেল। ঠিক আছে, একটা অঙ্ক দেখিয়েছিলাম না, মনে আছে? আছে স্যার। অথবা আপনারা আরেকভাবে বুঝতে পারেন, দেখেন আমাদের অরিজিনাল ভেরিয়েবল কস্ট ছিল কত? 45 টাকা না? জি 45। আর এখন ভেরিয়েবল কস্ট 3 টাকা বাড়িয়ে দেওয়া হতো, তাহলে এখন ভেরিয়েবল কস্ট কত? 48 টাকা না? জি 48। 48 টাকা। এই 48 টাকাকে আমাদের যে 24,000 ইউনিট গুণ করলে আমাদের ভেরিয়েবল এক্সপেন্স পাওয়া যায় 11,52,000। এইভাবে বের করা যায়। আর ওই ওই কিক নিয়মের অঙ্ক ভাবে বের করা যায়, যে অরিজিনাল সেল 12 লক্ষ টাকা হলে অরিজিনাল ভেরিয়েবল কস্ট 9 লক্ষ টাকা, অতএব 1 টাকা। অতএব ভেরিয়েবল কস্ট, অতএব সেল 14,40,000 টাকা হলে ভেরিয়েবল কস্ট। এইভাবে বের করা যায়, অথবা এইভাবে বের করা যায়, যেভাবে আপনাদের সুবিধা হয় ওইভাবে বের করবেন। ঠিক আছে। জি স্যার। এখন দেখেন সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করেন, কন্ট্রিবিউশন মার্জিন পাবেন, সিএম পাবেন। টোটালে সিএম আছে 2,88,000, আর পার ইউনিটে সিএম আছে 12 টাকা, 12। ওকে, আমাদের তারপরে লেস করতে হবে ফিক্সড এক্সপেন্স। আমাদের ফিক্সড এক্সপেন্স কত টাকা ছিল, মনে আছে? 2,40,000 টাকা। কত টাকা ছিল? 2,40,000। 2,40,000 টাকা ছিল, কিন্তু ওখানে আমাদের অঙ্কে 7 নম্বর কন্ডিশনে বলা হয়েছিল যে একজন ইন্সপেক্টর, কোয়ালিটি পূর্ণ ইন্সপেক্টরকে বাদ এলিমিনেট করে দিব, মানে বাদ দিব তাকে, যার 30,000 টাকা দেওয়া হতো বাৎসরিক। এই জন্য আমরা তাকে যদি আমরা বাদ দিই, তার টাকাটা তো আমাদের আর দেখানো লাগবে না। এই জন্য ওই 2,40,000 থেকে 30,000 মাইনাস করলে হয় 2,10,000। তো এখন ফিক্সড এক্সপেন্স 2,10,000, 2,10,000। তাহলে আমাদের এখন নেট অপারেটিং ইনকাম এসেছে 78,000 টাকা। এইটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট একটা ফরম্যাট। এই ফরম্যাটে সিকোয়েন্সটা মনে রাখতে হবে। সেলস, তার সাথে মাইনাস করতে হয় ভেরিয়েবল এক্সপেন্স, মাইনাস করলে আমরা পাই সিএম। সিএম এর সাথে ফিক্সড এক্সপেন্স মাইনাস করতে হয়, তারপর আমরা পাবো নেট অপারেটিং ইনকাম। এই সিকোয়েন্সটা আপনাকে মুখস্থ করতে হবে। তো এখানে আমাদের এসেছে নেট অপারেটিং ইনকাম এসেছে 78,000 টাকা। ঠিক আছে, 78,000 টাকা। আর আমাদের অরিজিনাল নেট অপারেটিং ইনকাম কত টাকা ছিল আমাদের দেখতে হবে। অরিজিনাল কত টাকা ছিল? অরিজিনাল ছিল কত টাকা এখানে? কত টাকা ছিল অরিজিনাল? কথা বলেন, অরিজিনাল কত টাকা ছিল নেট অপারেটিং ইনকাম? কত টাকা ছিল? কথা বলেন একজন। এখানে যে ফিগারটা দেওয়া আছে এটা তো অরিজিনাল, যেমন সেলস আছে 12 লক্ষ টাকা, ভেরিয়েবল এক্সপেন্স 9 লক্ষ টাকা, মাইনাস করলে আমরা 3 লক্ষ সিএম পাই। সিএমটা এখানে বের করা নাই, পরীক্ষার সময় বের করে নিতে হবে। সিএম, সিএম 3 লক্ষের সাথে ফিক্সড এক্সপেন্স মাইনাস করা হয় 2,40,000, 60,000 টাকা নেট অপারেটিং ইনকাম। তাহলে অরিজিনাল আমাদের নেট অপারেটিং ইনকাম 60,000 টাকা। ঠিক আছে। আর আমরা এখন যে যে কন্ডিশনের মাধ্যমে একটা ইনকাম স্টেটমেন্ট ফরম্যাট করেছি, এখানে কত টাকা আছে নেট অপারেটিং ইনকাম? 78,000 টাকা। 78। 78,000 টাকা, তাহলে এখানে বৃদ্ধি পেয়েছে কত টাকা? 18,000। 18,000 টাকা। তাহলে কি আমরা আমাদের ডিসিশনকে চেঞ্জ করবো না চেঞ্জ করবো না? করবো। অবশ্যই করবো। তখন কমেন্টস লিখতে হবে যে অবশ্যই আমাদের ডিসিশনটা চেঞ্জ করবো, যেহেতু আমাদের নেট অপারেটিং ইনকাম আমাদের বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, একটা মন্তব্য লিখে দিও। এখন পার্সেন্টেজটা কিভাবে বের করতে হয় এটা খেয়াল দেখেন। প্রথমে আছে 60, এখানে কোনো চেঞ্জ নাই, চেঞ্জ না হলে 100-তে 100। ঠিক আছে। তারপরে আছে 48 টাকা। তো 60 থেকে 48, এখানে পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে 60 উপরে নিচে 60, 48 উপরে নিচে 60 গুণ 100, 100। 20% কোনটা স্যার? এটা হচ্ছে 80% বের হয়। তারপরে পার্সেন্টেজ বের হচ্ছে 12, উপরে 12 নিচে 60, 20% বের হবে। ঠিক আছে, পার্সেন্টেজটা এভাবে বের করতে হয়। বিষয়টা ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে।
তাহলে আপনাদেরকে আমি এখানে বেশি জটিল আমি শিখাবো না। পরীক্ষার সময় আপনাদের আমি এখান থেকে দেখেন রিকোয়ার্ড নাম্বার 1, 2, 3, 4, 5 এই রিকোয়ারমেন্ট। আর পরবর্তী পেজে এখানে রিকোয়ারমেন্ট 7 নাম্বার রিকোয়ারমেন্ট। ঠিক আছে, সাত জি নাম্বার স্যার। রিকোয়ারমেন্ট এইগুলো আপনারা একটু লিখে রাখেন। যে রিকোয়ারমেন্ট নাম্বার 1, 2, 3, 4, 5 আর 7, এই রিকোয়ারমেন্টের উপর আমি পরীক্ষা নিব আপনাদের। জি স্যার, বলছি মিড টার্মে। ঠিক আছে। মিড টার্মে স্যার। ইয়েস। ওকে। এই আর আমরা 2টা অঙ্কের ভিতরে পরীক্ষা নেবো। আগে যে একটা অঙ্ক ছিল না, ওই যে হাই অ্যান্ড লো লেভেল মেথড, ঠিক আছে, জি। ওখান থেকে অ্যাসাইনমেন্টে যে অঙ্কটা দিয়েছে ওই অঙ্কটা পরীক্ষাতে নিব না, হ্যাঁ। ওকে। জি স্যার। তাহলে আপনারা এখান থেকে রিকোয়ারমেন্ট নাম্বার 1, 2, 3, 4, 5 এবং 7 এইগুলো, আর ওই আগের যে একটা অঙ্ক ছিল আপনার হাই লো লেভেল মেথড, হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, এই 2টা অঙ্ক থেকে আমরা অঙ্ক তুলবো। ঠিক আছে। ওকে। স্যার এটাতে একটাতেই তো 15 মার্কস থাকবে, তাই না? পরীক্ষা হবে 15 মার্ক।